একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া আসলে এটাই হচ্ছে। আসলে না, সবকিছু সবাই করলেও আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে। আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে। এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন যে জনাব হারুন রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের ১৮,০০০ এর বেশি দর্শক দেখছেন। প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন। আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন, দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি, জিরাত, টাকা, পয়সা, সম্পত্তি এগুলি আছে কিনা? থাকলে সেগুলি কিরকম পরিমাণে এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা? অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে। না, কেউ কিন্তু জোর শোনেন, দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ১০০ কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন। এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন। আপনি এটা ভালো বুঝেন। আমি যখন ২০১৮ সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি? যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫২৩ কোটি টাকা এফবিআই এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এর হাতে আটক হলে বাংলাদেশের কনস্যুলেট এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না। শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি যে তথ্য থাকারও থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে যে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। আপনি অনেক কিন্তু করে তাই ওই পারেন যে নাই। ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে ২০২৩ সালে ১৮ সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই এর হাতে আটক। তো এফবিআই এর হাতে আটক, এফবিআই থেকে এটাও জানে না। আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না। তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি। যদি আমেরিকাতে ১০ লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। তাই কেউ জানতে পারলো না। এভাবে মন গড়া হবে। অনেকে অনেক বক্তব্য দেয়। যেভাবে মন গড়া হবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব। যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে। কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম। এ কথাটা একটু কাইন্ডলি শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম। হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানি বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে ২০ তারিখ গেলাম, ২১ তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে ১৯ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। এটা আপনি তো সাক্ষী যে আমি ১৯, ২০, ২১ কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? যে এইভাবে মন গড়া গল্প বলছে না? এই গল্প বললেই তো হবে না। ফাইন। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ। আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা? বা দেশ থেকে আপনি চলে যাবেন? কেন আমি আম আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ কালে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি। আমার সিআরপিসি, পেয়ারকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না। হয়তোবা সে কারণে কেউ আমার প্রতি মনোক্ষুণ্ণ থাকতে পারে। বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে এই যাবৎ করে ঢাকা লাস্ট প্রশ্ন। আমরা আমি বলে না, বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এএসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেক এএসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো ৩০০ জন ছিলেন। ৩০০ জনের মধ্যে ২০০ জন এসপি হয়েছেন। তারপরও আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা? কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়? আমি কিছু তো আমার ভেতরে এটা এ এর কি কারণ? কত আ আপনি এ এ সবচেয়ে পরিচিত। আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি। এর কারণ কি? আ এই কারণটা হচ্ছে যে এটা And there is no কিন্তু Ronaldo. আপনি মনে না, আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিউদ্দিন হয় না। সবাই তো মাসুদ কামাল হয় না। সবাই হয় মাসুদ কামাল, সবাই খালেদ মহিউদ্দিন হয় না। তা আমি হারুন আজকে ২০০১ সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি। আমি ২০০১ সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন, আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে। আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিই করতে পারলাম না। আমি ২০০৮ সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ। আমার বাড়ি হলো গ্রামে। আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সঙ্গে অবগত আছি।
প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি। যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি। আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এমনও আছে ৩০ বছর ৪০ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না। আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত, শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশের দ্বারাই কাজ করেছে। আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে বলতে চান মানে এটা কেমন কথা হইলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, কাজ করার অনেকের সাথে আমি মিশি। আরেকটা শেষ করি আমি শেষ করি আরেকটু। আমি কাজ করি শুধু না। একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি আমার জেলার প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবৎ। এখনো আমি ৬ জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি। আপনি কি আ বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক? আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা ভালো কথা বলেছেন। মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি, তার বাড়ি হলো আমার গ্রামের পাশের গ্রাম। না উনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি। উনি আমার কাছে রাষ্ট্রপতি না। উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী। উনি আমার কাছে একজন এমপি। উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে। এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন। আমাদের বাড়িঘরের সবাইকে চিনেন। সেই হিসেবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না। যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতিতে পরে হয়েছেন। কিন্তু উনার সাথে আমরা সবসময় ক্যাম্পে নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাদের ভালো জানেন, ভালো আমার চিনেন। মনে হয় যে আমরা জনাব হারুনুর রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি। আমি এই মুহূর্তে ১০,০০০ এর বেশি লোকজন আমাদেরকে দেখছেন। তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে একটু মন্তব্য দেখছি। অনেকেই এই মন্তব্য করছেন। আ বা ব্যা জনাব হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি। আমি ফিরে এসেছি। সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশন এ এসেছে। যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে, যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন, আমি আসলে একটু পরিচয় করে বললাম। আসলে আপনি যদি একটু বলেন আমাকে। কামাল ভাই যে কথাগুলি বলেছেন, সেটা বলতেছেন যে ধারণাগত কথা বলেছেন। আসলে কারো সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললেই ভালো হতো। আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলি, আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি যখন ডিসি তেজগাঁ, এসপি তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো, এটা আসলে এক ধরনের গল্প। যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে। এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা বানোয়াট প্ররোচনা। আমি শেষ করি। আমি শুনে একটা কথা বলি। ইংলিশ আর এসপি সাহেবের মধ্যে দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না। কিছু না থাকলে সেটা আসলে কোনো গল্প না, উপযুক্ত গল্প না। তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি। উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক। আপনি জানেন সেখানে আমি এতগুলি আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না। আসলে এটা ছোট্ট করে একটু বলতে পারি? এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না ওইটা ওইটা এটা এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না। ইউজ করি না বলেই
আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, যেখানেই বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবিকে দেন, হারুনকে দেন। অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি। আমরা সেই কারণে আমরা কাজগুলি করি। এই ঘটনা পত্রপত্রিকায় জানাজানি হওয়ার পর আপনাকে উদ্ধৃত করে পত্রপত্রিকায় লেখা হয়েছে সাকিব আল হাসান জানা সত্ত্বেও দুবাইতে গিয়েছেন বা আপনারা সাকিব আল হাসানকে জানানোর পরও তিনি দুবাইতে গিয়েছেন। আপনারা সাকিব আল হাসানকে কিভাবে জানিয়েছেন যে এইখানে যায়েন না? এটা মানে এটা কিরকম আমাদের যদি আমরা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে জানিয়েছি, সে বিষয়টা জেনেছেন। পাশাপাশি আপনি বলেছেন ৩ দিন যাবৎ সারা বাংলাদেশের Facebook, Twitter থেকে শুরু করে YouTube থেকে শুরু করে তোলপাড় এবং এবং তোলপাড় হোক। আমি জানতে চাইছি যে আপনি এখানে বলেছেন আপনাকে আমি উদ্ধৃত করছি। তারা সেখানে হাজির হয়েছেন এবং জানার পরও মানে আমরা তাদেরকে অবগত করার পর আপনি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছেন আমরা তাদেরকে অবগত করার পরও তারা দুবাই গিয়ে আরাফ খানে আপনারা কি জানিয়েছেন? মানে তাকে জানিয়েছেন কিনা? আমরা তাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানিয়েছি এবং তারা অবগত হয়েছে। অবগত হওয়ার পরেও জনাব হারুন রশিদ আপনি সরাসরি জানাবেন কেন? না আমি তাকে কিভাবে জানাবো? আমি তার প্রিয় লোকজনের মাধ্যমে তাকে জানিয়েছি। কেন? মানে সরাসরি এটাই তো আমরা তার মানে আপনার অফিসে আলাদা কথা অফিস না বলছি। মানে না, না, আপনার অফিসকে আমি সরাসরি জানায়। মানে আপনার তো বহু লোকজন। আমরা তো একটা শোনেন আপনি যে কথাটা বলছেন যে সে দুবাই যাবে, সেখানে সে এড দিচ্ছে। আমি তার সোর্সের মাধ্যমে তাকে জানিয়েছি। তারপরও সে গিয়েছে। আমি সেটাতে বলছি যে সে যে গিয়েছে কিন্তু আপনি সেটাকে আমরা এক ধরনের নৈতিকতার বলে আমরা তাকে একটা অপরাধ মনে করছি। যে সেখানে এটা হারবারিং এটা আমাদের পেনাল কোডে একটা বিষয় আছে যে আসলে কেউ একজন কাউকে টাকা দিয়ে সহায়তা করে, কেউ তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সহায়তা করে, কেউ তাকে নৈতিকতা দিয়ে প্রশ্রয় দিয়ে থাকে। আমরা ওই নৈতিকতার প্রশ্রয় দেওয়াটাকে ঘিরেই আমরা তাকে আপনারা বিভিন্ন পুলিশ মাধ্যমে জানানোর চেষ্টা করি। জনাব হারুন রশিদ পুলিশ কি এখন মোরাল পুলিশ? হ্যাঁ, আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেক নৈতিকতা পুলিশের দিকে আপনি যাচ্ছে বাংলাদেশ। পিআরবি আপনি পিআরবির কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে আপনি যেমন আমাদের যেমন আ যেমন আপনি আপনি জানেন, শোনেন আমি আপনাকে বলি, আমাদের এই পেনাল কোডে একটি সুস্পষ্ট ধারা আছে হারবারিং মানে আশ্রয় প্রশ্রয় দেওয়া একটা ধারা আছে। সেখানে এটাকে আমরা মনে করি যে এটা এক ধরনের হারবারিং। সে একটা লোক আপনি বাংলাদেশ থেকে শুধু পুলিশ অফিসার না, সে একটা বাংলাদেশের নাগরিককে সে মানে হত্যা করেছে। সেটা তো সে আপনার দাবি। সে সেটা তো হত্যা আপনার দাবি। না, না, সেটা তো না, আপনার সে দাবি। হত্যা করেছে। হত্যা করে সে বাংলাদেশকে ত্যাগ করে সে আরেকটি দেশের পাসপোর্ট নিয়ে সে ইন্ডিয়াতে দুবাইয়ে চলে গিয়েছে। সে দুবাইয়ে গিয়ে সে এত বড় একটা স্বর্ণের ব্যবসা সে উদ্বোধন করতে যাচ্ছে। সেখানে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত প্রিয় লোক হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম লোকই পছন্দ করে। রাইট। তার সে ক্রিকেটার। তার মতো লোককে আমরা গর্ববোধ করি। এমন একটা লোক যখন সেটা তো এরকম একটা খুনি সেটা তো সেখানে আপনার যায় দাবি। সেটা তো আপনার দাবি। আপনার দাবি যে উনি খুনি। এটা প্রমাণও হয় নাই, কিছুও হয় নাই। উনি সেই লোক কিনা সেটা প্রমাণ করাও বহুত আমি বাকি। জানেন যার হ্যাঁ। নামে বাংলাদেশে ১২ থেকে ১৪ টি ওয়ারেন্ট আছে অবৈধ অস্ত্র মামলা। যার নামে চার্জশিট দেওয়া হয়েছে। সে একজন পুলিশ অফিসার না, সে বাংলাদেশের এক নাগরিককে সে হত্যা করেছে। তারপরেও যদি কেউ বলে যে আচ্ছা সে সুস্পষ্টভাবে সে খুনি কিনা সে জানে না, তাহলে এটা তো আর অনাকাঙ্ক্ষিত। না, সেটা আপ সে বা সে এর এটা তো পুলিশের সরাসরি সহায়তা ছাড়া, পুলিশের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না। আমি চাকরি না করলেও এটা দুটো আমি বুঝি এতে পুলিশ ইনভলভ না থাকলে এটা সম্ভব না, ইম্পসিবল। না, না, যে এটা যে কথাটা বলছেন, পুলিশের এখন কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায়, সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকটা চলে যাচ্ছে, তাই না? আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে শিবপুরে একটা মার্ডার হয়েছে। সেখানে সে কসবা দিয়ে পালিয়ে সে যে ১ নম্বর আসামি সে শিবপুর দিয়ে চলে গেছে। তাহলে হ্যাঁ, আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে। সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ, আমাদের অনেক সংস্থারই দুর্বলতা ভাইয়া চলে যাচ্ছে। পুলিশের এটা কিন্তু ওসি মাইরা ফেলছে। উনি পুলিশের এটা ওসি মাইরা ফেলার আসামি। উনি বাংলাদেশে ঢুকতেছেন, ইমিগ্রেশনের মধ্যে উনার কোনো ছবিও নাই, উনার কোনো থাম্বস নাই, কিচ্ছু নাই। উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না। কোন জায়গায় বাংলাদেশে ঢোকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হইছে যে এইখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা? নো। না, এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে,
তখন আসলে তাকে ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবার আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান পাসপোর্ট প্রথম না তো। বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই, আমরা যখন ছাত্র তখন থেকে নিত, আমরা যখন ছাত্র হই হ্যাঁ তখন নিচ্ছে, থেকে নিত। আমি তো এটাই বলছি, যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে এই ধরনের ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দুকগুলিতে? হ্যাঁ এখন করা হচ্ছে, এখন সব জায়গায় করা হচ্ছে। তখনও তো কম ছিল, এখন করা হচ্ছে। এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের টিপু হত্যা মামলা কিছুদিন আগে আপনি দেখেছেন, যখন যে মার্ডারটি হয়েছে টিপু হত্যা, মতিঝিলের ঘটনা, আমরা কিন্তু সেখানে লক্ষ্য করেছেন আমরা ওমান থেকেও যেমন একজন আসামিকে নিয়ে আসছি, ইন্ডিয়া থেকে আসামি নিয়ে আসছি। আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে ক্লু আমরা কিন্তু বের করার চেষ্টা করছি এবং আমরা পারছি এখন। আচ্ছা, একটু পুরনো কথা জিজ্ঞেস করি যে আরাফ খানকে, যেহেতু উনি এখন ভারতীয় নাগরিক বলে নিজেদের দাবি করছেন, আপনারা কি আপনাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টির সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, আমরা অলরেডি এবং সেখানে কি আমরা বলা অলরেডি হয়েছে? আমরা আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি। আমরা অলরেডি আমাদের বাংলাদেশে এর যে অ্যাম্বাসেডর তার সাথেও আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশে যারা তাদের সাথে কথা বলেছি। আমরা আমাদের তথ্যগুলি যেগুলি আছে সেগুলি আমরা বাংলাদেশের দিয়েছি ইউএই অ্যাম্বাসেডর এবং ইউএই অ্যাম্বাসেডর কি এখন ঢাকায়, না আপনি দুবাই গিয়েছিলেন? না, এটা বাংলাদেশি অ্যাম্বাসেডর যেটা বাংলাদেশ দুবাই দুবাইয়ের অ্যাম্বাসেডর যে বাংলাদেশে আছে ওকে, ওকে, ওকে। তার সাথে আমি দেখা করেছি। আচ্ছা, আচ্ছা। এবং ইন্ডিয়ান কাউন্টার পার্টদের সাথে আপনি কথা বলেছেন? ইন্ডিয়ানরা কি জানিয়েছেন? হ্যাঁ, বা মানে হ্যাঁ, আমি নিজেদেরকে জানিয়েছি, তাদের তথ্য দিয়েছি। তারা বিষয়টা দেখছেন এবং সবাই দেখছেন বিষয়টা। জানাজানি হওয়ার পর সবাই দেখছেন। কিন্তু আমরা আমাদের কাজটা করছি। এবং ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আ আ কামাল ভাই আরেকটি প্রসঙ্গ এটার মধ্যে তুলেছিলেন যে অভিযোগ কিভাবে দেওয়া হবে। আপনি বলেছেন যে এটা আসলে নানা ধরনের সংস্থা এখানে আছে। তাদের এখানের মধ্যে দায়-দায়িত্বের মধ্যে এটি আছে। আমরা একটি সরল প্রশ্ন, দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এখন প্রায়ই দেখছি দুবাইয়ের একটি নতুন নীতিমালা বা আইনের আলোকে বাংলাদেশ থেকে বহু লোক সেইখানে বড় হলে স্বর্ণের ব্যবসা, ছোট হলে রেস্টুরেন্ট ব্যবসা, মাঝারি হচ্ছে আ কি রিয়াল এস্টেটের ব্যবসা, সেগুলি করার জন্য আসলে অ্যাপার্টমেন্ট ঢাকা নিয়ে ব্যবসা। যাচ্ছেন। অ্যাপার্টমেন্ট ব্যবসা, সেগুলির ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা দর্শকরা অনেকে জানতে চাইছেন। কামাল ভাইয়ের কথার সূত্র ধরে আমি দর্শকদের না, আমরা তো আম আ এটা এটা তো আপনারা আমি কিছু বলছি করছেন কিনা? আপনাকে। আমাদের আপনারা কিছু করেন। আমাদের আমাদের এটার দায়িত্বটা তো আমাদের সকলেরই। আমাদের পার্ট থেকে তো আমরা যতটুকু তথ্য পাচ্ছি, তথ্য-উপত্য সংগ্রহ করছি, আমাদের খোঁজখবর নিচ্ছি এবং আমরা বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযানও পরিচালনা করি। হুন্ডি টাকার বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেটাও আমরা অভিযান করি। আমরা বিষয়গুলি আমাদের পার্ট থেকে যতটুকু সম্ভব এতটুকু আমরা দেখছি। এছাড়া আমি মনে করি যে এটা বিশাল বড় বিষয়। বিশাল একটা এটাকে এই যে আপনি যে কথাটা বলছেন যে মালয়েশিয়া টাকা নিয়ে যাচ্ছে, তারপর দুবাই টাকা নিয়ে যাচ্ছে, আমেরিকাতে টাকা নিয়ে যাচ্ছে। এই যে এটা আসলে সামগ্রিকভাবে দেশের আমরা মনে করি সবাইকে এগিয়ে আসতে হবে বিষয়টার জন্য। না হলে আস্তে, আস্তে তো তারা তারা মনে করেছে এটা কোনো বিষয় না। এই যে দুবাই টাকা নিয়ে আমরা নিজেরা তো দেখি। নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন, হোটেল ব্যবসা করছেন। দেখি। আমরা সবাই আগায় আসলেও হবে না। আপনারা যদি পেছনে থাকেন, আপনারা যদি সামনে থাকেন, আমরা আগায় আসতে সেটাতে কোনো অসুবিধা নাই। অবশ্যই আপনাদের যেকোনো সহযোগিতায় বাংলাদেশ পুলিশ কিন্তু আগিয়ে আসছে। আপনারা আমাদের যেকোনো তথ্য দেন এবং এটাও আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো পুলিশ কর্মকর্তা এই আরাফ খানের পিছনে থেকে থাকে, অবসরপ্রাপ্ত তার নাম যদি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে সেটাও আমরা ইনশাআল্লাহ ঠিক তথ্য বের করব।